দর্শক, গতকাল তো পরিবর্তন হয়ে গেছে, স্বপ্ন পূরণ, অনেক চেষ্টা, অনেক লড়াই হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন। আপনারাও আপনাদের মতো করে লড়াই করেছেন, আমরাও আমাদের মতো করে লড়াই করেছি, কিন্তু অবশেষে পরিবর্তন এসছে। কালকের পরে আজকের সকালটা নতুন সকাল। কালকের সকালটা ছিল উৎকণ্ঠার সকাল, আজকে নিশ্চিত একটা নতুন সকাল। হয়তো আপনাদেরও অনেকেরই দেরিতে ঘুম ভেঙেছে, কারণ গতকাল রেজাল্টের পরে অনেকটা সময় আপনাদের কেটেছে সেদিকে, কিন্তু আজকের সকালটা নিশ্চয়ই আপনাদের অনেকের কাছেই খুবই স্বস্তির। অবশ্যই ওদের কাছে খুবই অস্বস্তির যারা লুটপাট করছিল তাদের কাছে, কিন্তু পরিবর্তনকামী বাংলার একটা বড় অংশের মানুষের কাছে বিরাট স্বস্তির সকাল আজকে, এবং অনেক স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া। যে যার মতো করে স্বপ্ন দেখছেন, এই হবে সেই হবে, এই করার চেষ্টা করব, সেই করার চেষ্টা করব। কিন্তু আমরা যারা যে কাজটা করে আসছিলাম, আমরা কি ভাবছি, কীভাবে এগোবো, নিশ্চয়ই সেসব নিয়ে আপনাদের অনেক কৌতূহল থাকতে পারে। তো আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি আরও একজন ইউটিউবার, বঙ্গ টিভির রোজিনা রহমান। হ্যাঁ, পেয়েছি, সকাল সকাল রোজিনাকেও পেয়েছি। রোজিনা, মানে আজকের সকালটা কি কেমনভাবে উঠলে, মানে কি কখন উঠে যাবে বলো তো? আমি উঠে গেছি ওই 9:55 দিকে উঠে গেছি। কারণ প্রচুর কল, প্রচুর ফোন, না সবার আসছে। আর মানে ঘুমের মধ্যেই মনে হচ্ছে যে পরিবর্তন হয়ে গেছে, মানে এই যে একটা বিষয়। মানে আমরা নিজেদের ক্ষেত্রে এত লড়াই করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললো, অভিষেক কি বললো, কাল কি ইন্টারভিউ হবে। আমার রিপোর্টার যখন আমাকে জিজ্ঞাসা করছে, দিদি কাল কার ইন্টারভিউ করব, কি টপিক, আমি কিছুই টপিক বলতে পারছি না। মানে আমরাও গুলিয়ে রয়েছি যে মানে আমাদের কাজটা একভাবে চলছিল। আমাদের একটাই চেষ্টা ছিল যে পরিবর্তন, রাজ্যের মানুষের কি করে ভালো করা যেতে পারে। রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছে, রাজ্যের শিক্ষিত বেকাররা চাকরি পাচ্ছে না। শফিকুল্লাহ, তুমি নিজেও জানো। আমি সেই রাতগুলো সাক্ষী থেকেছি, যে রাতে তাদেরকে চ্যাং তোলা করে তুলে পুলিশ নিয়ে চলে যাচ্ছে। সেই রাতগুলো তো আমার চোখের সামনে দিয়ে আমি নিজে বুম নিয়ে ছুটে বেরিয়েছি। কি করছেন আপনারা এইভাবে? মানে আমি সত্যি কথা বলতে সেই দৃশ্যগুলো চোখে ভাসছে। আর আর মানে দুটো, আর আজকে নতুন সরকার একদম, মানে যেই সরকার, আর মানে যেই ক্ষেত্র থেকে দাঁড়িয়ে মানুষের একটা ভালো হোক। এত রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার চলছে, বাংলায় যদি ডবল ইঞ্জিনের সরকার আর এসে কি করে সেটাই আমরা ভাবছিলাম যে সেটাও দেখবো। এত রাজ্যে তো চালাচ্ছে, এত শিল্প হচ্ছে, কলকারখানা হচ্ছে, আমাদের রাজ্যের যুবকরা সেই রাজ্যে গিয়ে কাজকর্ম করছে। তাহলে আমাদের রাজ্যে সেই পরিবর্তনটা এসে গেছে, তাহলে নিশ্চয়ই আমরাও আশাবাদী একটা কিছু ভালো ভালো কিছু হবে। কিন্তু আজকে সকালটা কালকের পর থেকেই তো হয়েছে, সকালটা অনেকটা টেনশন মুক্ত লাগছে না? মানে আগে আমরা কাজ করলে কি হবে, আবার কোনো কেসের চিঠি চলে আসবে কিনা, নোটিশ আসবে কিনা, নানান সব। এখন মনে হচ্ছে না যে সেসব মানে সময় পার হয়ে চলে এসেছে, এখন ফ্রি কথা বলতে পারছি। আগে হোয়াটসঅ্যাপে কথা বললেও মনে হয় এটা আবার রেকর্ড হচ্ছে কিনা, চ্যাট করলেও মনে হয় এটা আবার, মানে আমাদের অনেক থাকে না, খবরের সব চ্যাট থাকে, অনেকগুলো করা হয়, মনে হয় যে শাসক সেসবে নজর রাখছে কিনা। মানে সবসময় তো একটা নজরদারি, ভিজিলেন্সের শাসক তো মধ্যে। ব্যক্তিগত, একদম একদম। শফিকুলদা, শাসক তো ব্যক্তিগত স্তরে গিয়ে কিছু ব্যক্তিগত স্তরে গিয়ে খবর করতো না, যে কে কোথায় বসে আছে, কে কার সঙ্গে গল্প করছে, কে কার সঙ্গে মানে কথা বলছে, কে কোথায় কি খাচ্ছে, সেইগুলোকে ফলো করতো। তো আমরাও খুব কেয়ারফুলি আমাদেরকে চলতে হতো, কার সাথে মিশবো, কতটা কথা বলবো, কতটা বলবো না, সে রেকর্ড করে আমাদের বিরুদ্ধে একটা কিছু করতে পারে। এখন আর ভয় লাগছে না, সবাইকে বলছি ফোনে কল করো, কোনো অসুবিধে নেই। আমাদের কথা কে শুনবে, আমাদের কথা এখন। না, আগে আগে এটা তারপরে ছিল, কি আগে বলতো। আগে যে এর খবরের কোনো কথা হ্যাঁ, বলছি হয়তো সেগুলো। তারপর তোমার সঙ্গে একটা খুব বাজে ঘটনা ঘটেছিল, তোমার মানে কোনো একটা কল রেকর্ডকে নিয়ে একজন ইউটিউবার বিকৃত করে বাজারে ছেড়ে একটা মেলাইন করার চেষ্টা করেছিলেন না? একদম একদম। আমাকে ফোনও নিয়েছিল, খবরের ফোনও নিয়ে সেই গলাটাকে নিয়ে বললো, রোজিনা এরকম শীতের রাত্রে কি কথা, মানে তাদের তো তার বাড়িতে মা বোন মানে এখনো অক্ষত অবস্থায় আছে। ভালো লাগছে, কারণ কেন না, তারা হলে এটাই তো তো এটাই আমাদেরকে হ্যাঁ, এটাই তাদের তারা সৌভাগ্যের হলে যে তো তারা যেভাবে প্রতিদিন হুমকি। রোজিনাকে ছেড়ে কথা বলতো না।
সত্যি কত রকমের কত কি দেখলাম, মানে শাসককে তেল তেল দেওয়ার জন্য কত রকমের মানে কত লম্বা জিপ দেখলাম, কত রকমের কি দেখলাম। আজকে দেখছি তারা সব কেউ গুড়িয়ে যাচ্ছেন, কেউ পাল্টি খাচ্ছেন, কত কি। কিন্তু আমাদের জায়গা স্থির আছে। আমরা বাংলার মানুষের জন্য পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তন এসছে। এখন মানুষের জীবনের পরিবর্তন আমরা দরকার, মানে আমরা চাই। যেসব অবস্থা হয়ে গেছে রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি, এই সবের পরিবর্তন আমরা দেখতে চাই। এবং সেই সব বিষয়ে কাজ ঠিকঠাক না হলে আমাদের নিশ্চয়ই সেদিকেই ফোকাস থাকবে, নজর থাকবে, শাসকের সরকারের নজরে সেগুলোকে তুলে আনার। তবে হ্যাঁ, একটু সময় লাগবে। শুরু থেকেই মানে বললে হবে না এটা কেন হলো না, সেটা কেন হলো না। এতটাই চুরমার করে দেওয়া হয়েছে পুরো রাজ্যটাকে ভেঙে সব দিকটা, ফলে একটু নতুন সরকারকে সময়টা দিতে হবে। তো তুমি তাহলে এখন কি কাজ করবে ঠিক করেছো? শফিকুল্লাহ, এখন আমি এই যে নতুন সরকার গঠন হচ্ছে, কারা আসছে কারা থাকছে, বা তাদের আমি চেষ্টা করব যে তারা কে কোন মন্ত্রিত্ব পাচ্ছে, সে তার মন্ত্রিত্ব তার মানে স্তরে গিয়ে বা তার যে ডিপার্টমেন্টটা সে পাচ্ছে কিভাবে কাজ শুরু করছে বা কি কাজ করছে। আর বেশিরভাগ সব থেকে খুশির বিষয় হচ্ছে বেশিরভাগ বক্তা যারা বঙ্গ টিভির ছিল তারা সব এখন বিধায়ক হয়ে গেছে। এবার কি করে তাদেরকে পাওয়া সম্ভব হবে, তাদের সাথে কথা বলে আবার সেই বক্তব্যগুলো আনা সম্ভব হবে, আমার ক্ষেত্রে কিন্তু কাজটা একটু মানে টাফ হয়ে গেল। কারণ তারা তখন মুখপাত্র ছিল, রোজিনা কি হয়েছে বল, চলাই। এবার তাদেরকে কতটা পাওয়া সম্ভব হবে, কাজটা সেইভাবে আমাকে করতে হবে। তবে একটা জিনিস আমি সবসময়, শফিকুলদা তুমিও গ্রামের আমিও গ্রামের, সেই গ্রামের প্রত্যন্ত জায়গা থেকে আমাদের লড়াই শুরু হয়েছে। সেই লড়াই আজকে আমরা প্রায় লড়াইটা শেষই বলবো, কারণ কেন লড়াইটা শেষ, আর লড়াই সফলতা পেয়েছি আমরা। আমরা একটা জিনিস কি আমরা মানে তুমি যাদের ইন্টারভিউ নিতে তারা অনেকে মন্ত্রী হয়ে যাবেন, শুধু এমএলএ না, ফলে তাদের ব্যস্ততা আরও বাড়বে। হ্যাঁ, তোমার সহজে তুমি যাকে পেতে অ্যাভেলেবেল সেটা হয়তো পাবে না, একটু কষ্ট হবে। কিন্তু আবার অনেক অনেক ভালো ভালো খবরও তুমি দিতে পারবে মানুষকে, ডিপার্টমেন্ট কি চাইছে না চাইছে, কারণ তারা অনেক কাছের না, অনেক খবর, অনেক বিশ্বাস করে খবর বলবেনও, এদিকে সুবিধাও আছে। হ্যাঁ, একদম। মানে সেই যে ঘন্টার পর ঘন্টা কথা আমাদের মানে ইন্টারভিউ ছাড়াও যে কি করতে চাইছে তারা, কার কি হবে কি হবে, মানে এই যে আমাদের কাজের বাইরেও আমরা প্রত্যেকের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ আমার সবার সঙ্গে, মানে সে যত বড় লিডারই হোক। আগে তো আমরা মুখ্যমন্ত্রীকে ছুঁতেও পারতাম না, এখন মনে হয় মুখ্যমন্ত্রীকে ছোঁয়ার আমাদের একটা জায়গাও রয়েছে। দেখা যাক সেটা, সেই পদে কে বসেন সেটাও একটা দেখার। তবে হ্যাঁ, বাংলাতে যারা বিজেপির নেতৃত্ব, মানে যারা এমএলএ হয়েছেন, কম বেশি সবাই হয়তো আমাদেরকে চেনেন বা আমরাও সবাইকে চিনি। ফলে আশা করি আমাদের চেনার নিজেদের ব্যক্তি স্বার্থ বলে কিছু নেই। আমরা ব্যক্তি স্বার্থ আমরা ওইদিকে দেখতেই চাই না। আমরা যেটা চাই যে জন্য পরিবর্তন, সেই কাজটা হচ্ছে কিনা, সেই কাজটা যদি না হয় সেগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া, নজরে আনা, যে এটা তো বলা হয়েছিল বা এখানকার মানুষ তো এরকম চাইছেন, এটা হচ্ছে না, একটু করুন। এই কমিউনিকেশনের জায়গাটা আমরা মানে প্রাথমিকভাবে সেটা করার চেষ্টা করব। কিন্তু একটা সময় তারপরে শফিকুলদা, আমার গ্রামের মানুষরা বা আমার গ্রামের বলবো আমাদের ওইখানের মানুষরা এলে একটা পিজি হসপিটালে ভর্তি হবে কিনা, এসে কার্যত বিভিন্ন হসপিটালে বা সরকারি হসপিটালে ভর্তি হবে কিনা, সেখানে দালালির যে চক্র থাকতো, ভর্তি করার সরাসরি আমাদেরকে বলে দিতে হতো না পারবো না, আমি এই কাজটা করতে পারবো না। কিন্তু এখন মনে হয় গরিব মানুষগুলোকে আমি সাহায্য করতে পারবো, তাদের পাশে থাকতে পারবো। আমার কাছে এইটাই হচ্ছে চাওয়া। আমি প্রত্যেকটা মানুষের পাশে থাকতে চাই, প্রত্যেকটা মানুষের সাথে থেকে তাদেরকে যেইগুলো আমরা সরকার বিরোধী হওয়ায় আমরা কিছু করতে পারতাম না, আমার মনে হয় এখন আমি অ্যাটলিস্ট দু চারজনকে হসপিটালে ভর্তি করার ক্ষমতা অন্তত আমাদের হবে। মনে হয় আমি এইটুকুই চাওয়া পাওয়া আমাদের। আর কি, আমরা মানুষের সঙ্গে থেকেছি, মানুষ আমি একটা জিনিস কালকে শফিকুলদা বলছিলাম, আমাকে কুণাল ঘোষ মিমিক্রি করেছিল, কি এইরকম এইরকম করে প্রশ্ন, আরে এইরকম এইরকম করে প্রশ্ন করেই তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি টলিয়ে দিলাম। এইরকম এইরকম করে প্রশ্ন, সেই তোমার মনে থাকবে, আরে একটা মনে থাকবে শফিকুলদা, সেই পুলিশ এর ওয়াইফদেরকে প্রশ্ন করতে গিয়ে সেখানে বলেছিল কি রিপোর্টিং কি, তোমরা কি নতুন করে সাংবাদিকতা শেখাবে নাকি। আমরা কিন্তু সত্যিই সেই সাংবাদিকতার ধার বাড় দুটোই শিখিয়ে দিয়েছি, আমার যতদূর মনে হয়। যারা বলতো আমাদের ক্ষেত্রে যে তোমরা কি প্রশ্ন করছো, এরকম ভাবে প্রশ্ন হয় নাকি, মানে বিভিন্ন জায়গায় আমরা গেলেই ভয় পেত তারা, যে এরা চলে এসছে মানে এইখানে কিছু একটা প্রশ্ন করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও ভয় পেত।
তো যাই হোক, তুমি হাসপাতালে বিশ্বাস করবে, অদিতি মুন্সিকে কালকে আমি দেখলাম, অদিতি মুন্সি কান্নাকাটি করছে। অদিতি মুন্সিকে আমি যখন প্রথম ওই ভোটের দিনে রাজারহাটে ধরেছিলাম, কেমন ভোট হচ্ছে দিদি, কেমন, তার লোকেরা বলছে চলো চলো চলো, মানে আমাকে দেখে যে কি প্রশ্ন করে ফেলবো। মানে এই যে ওদের যে মানে দম্ভ, দম্ভ ভেঙে চুরমার হয়ে গেছে শফিকুল দা, এইটুকু বলতে পারি। আর একটা বিষয়, আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে দেখো লক্ষ্য রাখতে হতো আমাদের বাড়িতে পুলিশ আসবে কিনা, সিসিটিভি নিজেরা লাগিয়ে রাখতে হতো। তুমিও নিশ্চয়ই সেই সিসিটিভির আন্ডারেই ছিলে, আজকে খুলে ফেলবে কিনা আমি জানি না, আর দরকার হবে কিনা। কিন্তু আমাদেরকে প্রত্যেক মুহূর্তে উৎকণ্ঠার মধ্যে থাকতে হতো। শুধু আমরা তো নয়, আমাদের পরিবারও তার সঙ্গে জড়িত ছিল। তুমি তো জানো, তোমার যেমন পরিবারকে ছাড়েনি, তেমন আমার পরিবার আমার হাজবেন্ডকে ডেকে থানায় 3 ঘন্টা বসিয়ে রেখেছে। সেই আমতাও কিন্তু আজকে গেরুয়া শিবির, একদম গেরুয়া ঝড় বয়েছে সেই আমতাই, যে বিধায়ক করেছিল সে আশা করি তার ফল পেয়ে গেছে। তো যাই হোক, তুমি হাসপাতালে ভর্তির কথা বলছিলে। আমরা চাই যে মানে সামগ্রিক উন্নতি এত ঘটবে, রাস্তাঘাট থেকে শুরু করে হেলথ সিস্টেম, যাতে করে বেশি মানুষকে হাসপাতালমুখী না হতে হয়, সেটা তার সেই ব্যবস্থাও কিন্তু সরকারকে করতে হবে। হ্যাঁ, আমরা সরকারকে যেমন বলছি যে কোঅপারেট করব প্রথম দিকে, কারণ যেহেতু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সেখানে আমাদের কাজ সব দিকটা তুলে ধরে মানে সেগুলোর সমাধান করা। আর শাসক যে দুর্নীতিগুলো করে গেল না, সেগুলোকে একটা একটা করে আরও খোলাসা করতে হবে, আরও খোলাসা করতে হবে, কারণ ওদের ছাড়া চলবে না। পরিবর্তন হয়ে গেছে মানে পার পেয়ে গেলাম তা না, কিন্তু ওদেরকে জেলবন্দি করতে হবে, সমস্ত হিসেব দিতে হবে, যারা টাকা নিয়েছেন টাকা ফেরত করতে হবে, এই সবের দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আর নজর থাকবে। আর একটা বিষয় শফিকুল দা, এই দেখো, যখন স্রোতের বিপরীতে তুমি আমি অনেক মানুষ স্রোতের বিপরীতে ছিল, তারা দীর্ঘদিন ধরে প্রতিবাদী হিসেবে ছিল, তাদের কিছু চাওয়া পাওয়া ছিল না, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই সরকারের বিরুদ্ধে কথা বলে গেছে, তারা কেস খেয়েছে, তারা সমস্ত কিছু হয়েছে। তাহলে এখন স্রোতের অনুকূলে যখন একটা সরকার এসেছে, আমরা দেখছি অনেক তৃণমূলী এখন গেরুয়ার কাল থেকে দেখছি গেরুয়া আবির মেখে নেমে পড়েছে। তো আমরা যদি দেখি ব্যক্তি, কোরাপ্টেড ব্যক্তি যদি এই সরকারের অংশ হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। কারণ কেন, করাপশনটা তো আমরা উপড়ে ফেলতে চেয়েছিলাম আমাদের রাজ্য থেকে, দুর্নীতির গ্রস্ত মানুষদেরকে আমরা চাইনি সামনে, আমরা চেয়েছিলাম স্বচ্ছ একটা সুন্দর সরকার হোক, যাদের মধ্যে সৎ মানসিকতা রয়েছে। কিন্তু আমরা যদি দেখি সেই এই অরূপ বিশ্বাসরা, সেই সুজিত বোসরা, সেই তারাই আসছে, সেই লীনা গঙ্গোপাধ্যায়রাই মহিলা কমিশনে চলে যাচ্ছে। আমরা যদি দেখি সেই টলিউড ইন্ডাস্ট্রিতে মিমি, রাজ, শুভশ্রী দেব, তারাই অবাধ বিচারণ করছে, তখন কিন্তু আমরা কথা বলতে ছাড়বো না শফিকুল দা, এইটুকু তোমাকে আমি বলে রাখছি। কারণ কেন, আমাদের লড়াই শুধু এই সরকারের বিরুদ্ধে ছিল না, এই ব্যক্তি চোরেদের বিরুদ্ধেও ছিল। একেবারেই আমরা তো নজর রাখছি। আমি বললাম যে আমাদের কাজ হচ্ছে সরকারকে কোঅপারেট করা, সব দিকটা নজরে এনে সমাধান করা। কিন্তু যদি দেখি যে শুনছে না, আমাদের কথার কোনো গুরুত্ব দেখতে পাচ্ছি না, এবং মানুষও বঞ্চিত হচ্ছেন, মানুষের মধ্যেও নতুন করে প্রশ্ন দেখা দিচ্ছে, তখন আমাদেরকেও অবস্থান পাল্টাতে হবে, আবার সেই পরিবর্তনের ডাকটা দিতে হবে। তবে আশা করি নতুন সরকার এসছে, তাদের প্রতি আমাদের একটা ভরসা আছে, তারা ভালো কিছু করবে, এটা এই বিশ্বাসটা রাখছি। ওকে, অসংখ্য ধন্যবাদ রোজিনা। পরে আবারও কথা হবে, আমাদের যে কাজ সে কাজ। সবশেষ সবশেষ একটা কথা বলছি, কবর দেওয়ার লোক পাবে তো? হ্যাঁ, আমাদের তো কবর দেওয়ার লোক পাওয়া যাবে না, এই পাওয়া যাবে না, কত কি বলা হলো। যারা এইসব বলছিলেন তাদের এখন কবর কে দেবেন, তারা কোথায় আছেন, কবরে অলরেডি ঢুকে পড়েছেন কিনা, বা কোনো গর্তে, কে জানে কত রকমের কথা। কিন্তু আটকাতে তো পারলেন না তারা। পরিবর্তন কিন্তু এলোই। ফলে এই দিদিকে ভোট দিন, তার সমর্থনে যেভাবে তারা আমাদেরকে ডাক দেন মুসলমান হিসেবে, কেন আমরা উল্টো দিকে কথা বলছি, আজকে তারা ঠিক করুন তাদেরকে কে বাঁচাবেন। ফলে ওসব ছাড়ো, এখন আমরা মানে বাংলার ভালো কিছু হোক, সেটা আমরা চাইছি। দেখা যাক কী হয়। অসংখ্য ধন্যবাদ রোজিনা রহমান। পরে আবার কথা হবে, কাজ করো মন দিয়ে। আজকে একটু দেরিতে কাজে বেরোবে বুঝতে পারছি, সরকারটা গঠিত হোক, তার মধ্যে আমাদের কাজের প্রচুর জায়গা আছে, নিশ্চয়ই বেরিয়ে যাবে। ভালো থেকো। শফিকুল দা, সবশেষ একটাই কথা বলতে চাই, দর্শকদেরকে বলতে চাই, বঙ্গ টিভি বা আরামবাগ টিভির যারা দর্শক রয়েছেন তারা কখনো হতাশ হবেন না। আমরা যেভাবে কথা বলতাম, যেইভাবে কাজ করতাম, আপনাদেরকে প্রত্যেককেই বলেছিলাম যে আমরা মানুষের সাথে অবিচার, অন্যায় মানবো না। সেটা বিজেপি করুক, তৃণমূল করুক, যেই করুক, আমরা পার্টি দেখবো না। মানুষ যদি বঞ্চিত হয়, সেই বঞ্চিত মানুষের জন্য যেভাবে আমরা কথা আপনারা ভাববেন না যে বিজেপি হয়ে গেছে বলে রোজিনারা আর আমাদের হয়ে বলবেন, আর কিছু সমস্যা হলে আমরা জানাতে পারবো না, তা না। আমরা মানুষের জন্য, মানুষ যদি অত্যাচারিত
অবহেলিত হয় আমরা সব সময় কথা বলবো। আমাদের কিছু পাওয়ার নেই, আমাদের কিছু চাওয়ার নেই, আমরা চেয়েছিলাম পরিবর্তন, কারণ তার জন্য আমাদেরকে শফিকুল দা একটা জিনিস তো মানতেই হবে, সবাই অনুকূলে বয়েছে, তুমি আমি, আমাদের জাতের বিরুদ্ধে আমাদেরকে জাত বলেছিল, ওরা মুসলিম নয়, ওরা শফিকুল রোজিনা মুসলিম নয়, মানে আমাদেরকে জাতও দূরে করে দিয়েছিল। আমাদেরকে আত্মীয় স্বজনদেরকে ফোন ফোন করলে তারা বলতো কি রে, খুব তো বিজেপির দালালি করছিস, মানে এই ধরনের এই যে কথা। আমাদের আমাদের লড়াইটা কিন্তু আমাদের সবাই তো জাতির মধ্যে থেকে লড়াই করেছে, কিন্তু আমাদের লড়াইটা একদম জাতির থেকে সরে গিয়ে লড়াই ছিল, যেন মানে সেই জাতি আমাদের শত্রু হয়ে উঠছিল। সেইখান থেকে দাঁড়িয়ে লড়াই তোমার আমার ক্ষেত্রে তো অনেকটাই কঠিন ছিল শফিকুল দা। আমি একটাই জিনিস শুধু বলতে চাই, যে এই যে লড়াইটাই আজকে সফলতা পেয়েছি, মানুষের অবিচার অন্যায় আমরা মানবো না, কারণ আমাদের কণ্ঠস্বর তো তীব্র, আমাদের তো কিছু চাওয়া পাওয়া নেই, আমরা আমাদের মতন করে চলতে চাই। ওকে, অসংখ্য ধন্যবাদ অনলাইনে থাকার জন্য। পরে আবার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই মতো করে পরে হয়তো আবার কথা হবে। ভালো থেকো। দর্শক শুনলেন, রোজিনা রহমান আমার সঙ্গে এতক্ষণ ছিল। সত্যি আমাদের কাছে একটা নতুন সকাল, নতুন স্বপ্ন নিয়ে কাজ শুরু। পুলিশের ওই খটখটানি বাড়ির দরজার সামনে কোনো একটা খবর করলেই সেটা আশা করি এই মুহূর্তে অন্তত হবে না, কারণ আমরা এখন সবাই মিলে এই বাংলাকে নতুন করে গড়ার জন্য কাজটা করতে চাই। একটু সময় আমরা অবশ্যই সরকার পক্ষকে দিতে চাই। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।